তো ধন্যবাদ দাদা আপনি আজকে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে কি বলবো মানে এই সুযোগটা করে দেওয়ার জন্য আর কি শোনার সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ কুচিমং দা। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। এবং বিশেষ করে যারা আমাদের আলোচক বৃন্দ আছেন, বিশেষ করে শুভ্রজ্যোতি চাকমা দাদা, ওনার সাথে দীর্ঘদিনের পরিচয় আছে আর কি। উনি আর থিওফিল নকরা দাদা, ওনার সাথে যেহেতু কাজের সূত্রে পরিচয়, কারিতাসে যখন ছিল তখন দীর্ঘদিন কাজ করেছে ওনার সাথে আর কি। সেই হিসেবে অনেকদিন পর আবার দাদাদের সাথে দেখা আর কি। তো আমি প্রথমে আপনাকে দাদা, প্রমোদ দাদাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা মহতি অনুষ্ঠানে আমাকে আলোচক হিসেবে নিয়ে আসার জন্য আর কি। আমি দাদা প্রথমে একদম কৃতজ্ঞ চিত্তে স্বীকার করে নিয়েছি যে আসলে যে টপিকস এর উপর আমাকে আলোচনা করতে বলা হয়েছে আসলে সেই লাইনের এত বেশি জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা আমার কিন্তু নাই দাদা আর কি। কারণ এক সময় ছোটবেলা খুব লেখালেখি করতাম, সেটা ইউনিভার্সিটি লেভেল সেকেন্ড ইয়ার পর্যন্ত ছিল দাদা আর কি। এবং আমার যদি মনে পড়ে যে আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমার তো কবিতা ছাপা ছিল জাতীয় কবিতা পরিষদের চট্টগ্রাম যে বিভাগ, ওখানে আর কি। তারপর প্রতি বছর যে বিভিন্ন স্কুল ম্যাগাজিন গুলো হয়তো ওখানে প্রকাশনাগুলো ছাপা হয়তো, তারপর আমাদের বিভিন্ন অর্গানাইজেশন গুলো ছিল। বিশেষ করে ওই সময়ে আমাদের শুভ্রজ্যোতি দাদা হয়তো ভালো জানতে পারে যে বিশেষ করে ওই সময়ে যেহেতু পাহাড়ি ছাত্র পরিষদের একটা প্রবল জোয়ার ছিল ওই সময়ে আর কি, বিশেষ করে 90-এর দশকে। সে সময়ে যে প্রায় তাদের যে বিভিন্ন ম্যাগাজিন ওখানে আমার লেখাগুলো ছাপা হতো আর কি। কিন্তু আসলে বলা যায় তার জীবন এবং জীবিকার বিভিন্ন তাগিদে ওভাবে লেখা কি বলা যায় লেখার যে চর্চাটা সে ধারা তার হয়তো রাখতে পারেনি আর কি। এবং বিভিন্ন কারণে হয়তো সেইভাবে পড়াশোনার ধারা তো সে আগের মতো রাখতে পারেনি আর কি। স্টুডেন্ট লাইফ আমার এখনো মনে পড়ে দাদা, আমি আসলে রাঙামাটিতে এক সময় শ্রেষ্ঠ পাঠক হিসেবে নির্বাচিত হয়েছিলাম আর কি। সেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে রাঙামাটি অঞ্চলে যে স্কুল ভিত্তিক যে প্রোগ্রামগুলো হইতো, সেখানে আসলে ওই প্রতি মাসে যে বিভিন্ন আপনার যে পাঠক সমাবেশ হইতো, ওখানে পড়তাম, যে বইগুলো আনা নেওয়া করতো, যে বইগুলো শেখে স্কুল ভিত্তিক যে প্রোগ্রাম হতো, ওখানে প্রচুর পড়াশোনা করছিলাম দাদা ওই সময় আর কি। আসলে ওই এরপরে কেন জানি হয়তো আপনার ওই ধারা তার হয়তো রাখতে পারেনি, ধারাবাহিকতা যে রাখতে পারেনি কি, মানে কেন জানি সেটা অজান্তে হয়তো দাদা ওই কি বলতে মন থেকে দূরে সরে গেছে। লেখালেখি বলেন, চর্চাতে বলেন অথবা সাহিত্য চর্চাতে বলেন, সেই হিসাবে আর কি। তো যাই হোক, তারপর আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আর কি। এর জন্য আমি বরং আপনার ভিডিওটা অফ করে আমি যদি আলোচনা করি আপনাদের কোনো অসুবিধা হবে, এবং খাগড়াছড়ি বান্দরের বাইরে যারা শ্রোতা আছেন, বিশেষ করে প্লেন তাদের উদ্দেশ্যে যে মারমা জনগোষ্ঠীর সম্পর্কে একটু বলে নিয়ে একে হয়তো, যেটা আমাদের পরবর্তী আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে আর কি। সেটা হচ্ছে মারমা যদিও বলা হয় যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী সংখ্যাগত দিক দিয়ে আর কি, কিন্তু শিক্ষা দীক্ষায়, জ্ঞানে, গুণা এবং আপনার চর্চায় আপনার আমরা কিন্তু ওভাবে অন্যান্য জাতীয় গোষ্ঠীদের মতো ভাবে এখনো পর্যন্ত আপনার এগিয়ে নিতে পারিনি আর কি। থিওফিল নকরেক দাদা যেভাবে ওনার যে বইয়ের আপনার গারু লেখক বইয়ের যেভাবে বর্ণনা দিয়েছেন, শত শত বই যে কয়েক বছরে আর কি, যেমন কিন্তু আমার জানা বলতে এখনো পর্যন্ত মারমা এক সাহিত্য বলেন, কবিতা বলেন, সেই হিসেবে বলে আমার জানা মতে মাত্র দুটো বই মারমা লেখকদের নিজস্ব যে শুধুমাত্র মারমা সাহিত্য নিয়ে প্রকাশিত হয়েছে আর কি। একটা হচ্ছে আপনার সবুজ আপনার দেবী নামে যে আপনার মঞ্চেসীমে যিনি লিখেছিলেন আর কি, সেটা অনেক বছর আগে, সম্ভবত একটা একটা উপন্যাস ছিল যে খুঁজেও পাওয়া যায় না আর কি, সেটা একটা ছিল। যদি উনি আবার হয়তো আপনার জন্মতে কিন্তু আবার রাঙামাটিতে না, আর কোনো জন্ম হচ্ছে আপনার উপকূলীয় এলাকার পটুয়াখালী অঞ্চলে আর কি। আরেকজন একটা বই সম্ভবত সম্প্রতি প্রকাশিত হচ্ছে, সেটাও একটা কবিতার বই, আমাদের খুবই প্রতিভাবান একজন কবি আছে চিংলামং চৌধুরী খাগড়াছড়িতে, তার লেখা শুধু বইতেই আমার জানা মতে আপনার দুটো বই প্রকাশিত হয়েছে আর কি। সুতরাং যদি বলে যে থিওফিল নকরেদার মতো সংখ্যাগত বিচারে যদি সাহিত্যের গুণগত মান যদি আমরা করতে চাই, প্রকাশিত বইয়ের সংখ্যা যদি বলতে যাই, সেই হিসেবে কিন্তু আমরা মানে এখনো শত শত যুজন ধরে হয়তো আমরা অনেক পিছনে পড়ে আছে সেই দিক দিয়ে আর কি। তো সেই হিসেবে যদি বলা যায় আমরা কিন্তু এখনো পর্যন্ত ওই তুলনামূলকভাবে অনেক পিছনে পড়ে আছে আর কি। এবং সেটা হচ্ছে যদি আপনার যদিও ধরেন আমাদের যে মারমা শিল্প সাহিত্য কিন্তু বিশেষ করে আপনি যে কথাটা বারো বললেন দাদা, এই ওরাল যে ইয়াটা আর কি, আমাদের কিন্তু খুবই রিচ। বিশেষ করে আমাদের ট্রেডিশনাল সিস্টেমে যেভাবে আমাদের যেগুলো লোকগাথাগুলো, কাপে আমরা যেগুলো বলে যাই বলি, আমরা যে সোম বলি, রূপকথা, ওয়াইথু যেগুলো বলি, শত শত বছরদের কিন্তু এগুলো কিন্তু প্রচন্ড ভাবে আমাদের এখানে কিন্তু আছে আর কি। এই সাথে কিন্তু সবই কিন্তু আপনার
লোকে মুখে মুখে রেখে ওইভাবে কিন্তু লিখিত রূপ দেওয়ার মতো ওইভাবে আসলে ওইভাবে কোনো স্কোপ ওইভাবে হয়ে ওঠে নাই আর কি। মানে যদিও সেটা হচ্ছে আপনার অনেক ইয়া থেকে আর কি। আর দাদা যে কথাটা বলেন আর কি, বিশেষ করে মারমারা কিন্তু যে শুধুমাত্র পাহাড়েও না আর কি, বিশেষ করে আমাদের যে পাশের যে দেশ ভারতে কিন্তু ত্রিপুরাজে কিন্তু মারমার জনসংখ্যা বসবাস করে প্রায় 30 লাখের মতো হবে আর কি, তাদের আপনার জনমিতি বা জনসংখ্যা অনুপাতে আর কি। কিন্তু সেখানে তারা নিজেদেরকে পরিচয় দেয় হলো আবার এই মগ নামে আর কি। যদিও কিন্তু কথাবার্তা আমাদের যে অ্যালফাবেট সবই কিন্তু সেম, আমাদের কিন্তু কোনো পার্থক্য নাই আর কি। এবং আরেকটা বিষয় হলো, বিশেষ অনেক সময় দেখা যায় যে রাখাইন মারমাদের নিয়ে আবার অনেকটা বিতর্ক দেখা দেয় যে আসলে রাখাইন মারমা এক জাতি কিনা। কিন্তু সেটাও কিন্তু অনেকে উৎস যেতটুকু দেখা যায়, বিশেষ করে রাখাইনদের যে আপনার আদি যে উৎস সেটাও বলা হয় যে আরাকান অথবা মিয়ানমার। মারমাদের যে আদি উৎস সেটাও কিন্তু আরাকান এবং মিয়ানমার আর কি। যেমন আপনার আমার হাতে যে একটা বই আপনাদের দেখায় আর কি, বিশেষ করে যে বইটা আর কি, সেটা হচ্ছে মারমা ইতিহাস সংস্কৃতি, যে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা প্রফেসর মংসানু চৌধুরী এবং আমাদের একজন ছিল আপনার বড় স্বর্গের কর্মকর্তা উগে জেন, ওনার লেখা বই যতটুকু পড়ে জানা যায় আর কি, এবং কিছু কিছু বইপত্র পড়ে যতটুকু জানা যায় আসলে আমাদের যে পূর্বপুরুষ হচ্ছে মিয়ানমার থেকে আর কি। এবং ঘটনাচক্রে হয়তো কালক্রমে বিভিন্ন কালের পরিক্রমায় হয়তো আমরা এই দিক দিয়ে ছিটিয়ে পড়েছি আর কি। আবার একটা বিষয় দেখা যেতে পরে দেখলাম যে সেটা হচ্ছে ডিউবি নকাতে যে কথাগুলো বলে নাকি, বিশেষ করে ত্রিপুরায় যে মগরা যারা আছে তারা নাকি আপনার মণিপুর আপনার আসাম ও দিক দিয়ে নাকি চলে আসছে আর কি। সেটাও কিন্তু আবার ওনারা বইতে লিখেছে নাকি, জানি না আসলে এটা আদৌ কতটুকু সত্য আর কি, কিন্তু ওনারা বইতে লিখেছে। ওনার সেটা ব্যাখ্যাও দিয়েছেন, কারণে দিয়েছেন। তাদের কারণটা হলো আপনার বিশেষ করে এই বার্মার যে একটা অংশ হচ্ছে আপনার মণিপুর, আবার ওই মিজোরাম রাজ্যের সাথে একদম অ্যাটাচ পলিটিক্যাল যে বর্ডার তার সীমানাটা আর কি। যখন আপনার বার্মাতে যখন আপনার এইগুলি হয়, বিশেষ করে আপনারা জানেন যে আরাকান কিন্তু এক সময় স্বাধীন দেশ ছিল, কিন্তু বর্মিনে আক্রমণ করে সেটাকে দখল করে নিয়ে প্রায় 1600-1700 শতাব্দীর দিক দিয়ে আর কি। হ্যাঁ, তখনই নাকি কিছু অংশ আপনার মারমারা আপনার আমরা যারা আছি, বিশেষ করে যে বাংলাদেশে যারা আছে তারা হলো যে আপনার ওই নাব নদী পার হয়ে চলে আসছি, তাদের কিছু অংশ হচ্ছে আপনার এই যে বঙ্গোপসাগর পাড়ে দিয়ে যে পটুয়াখালী বড় নদীকে চলে যায়, তার কিছু অংশ রাঙামাটিতে এসে, আর এই ত্রিপুরা যে মারমাগুলো ছিল তারা নাকি আপনার ওদিক দিয়ে যে মণিপুর আসাম ওই ওদিক দিয়ে আপনার ত্রিপুরায় যে চলে গেছে আর কি। সেটাই আর কি। যদিও আমাদের মারমা ভাষা আমরা তাদেরকে বলেছি পালাইসা আর কি। সেটা হচ্ছে তাদের এরকম। আমাদের মারমাদের অনেকগুলো গুত্র আছে আর কি, প্রায় 33টার মতো গুত্র আছে, একটা দুইটা কিন্তু না আর কি। যেমন আমি বিলং করি হলো সংসা গুত্রে, আমার ওয়াইফ হচ্ছে আবার ফ্রান্সা গুত্রে, বান্ধবনা যারা তাদের করে গিয়েসা, যারা কাগজ হিতে ভাস করে তাদেরকে আমরা বলি আবার পালাইসা। সমুদ্র তীরবর্তী যারা বসবাস করে তাদেরকে আবার আমরা বলি যে তারা যে রখইসা অথবা ওয়াগেংসা, এই ধরনের যে টার্ম গুলো আমরা ইউজ করি আর কি। তো সেদিক দিয়ে যদি বলা যায় যে আমাদের কিন্তু আবার একটু থাকে, ভিন্নতা থাকে রেখে, অঞ্চল ভিত্তিক কিছুটা ভাষাগত ভিন্নতা থাকে। সেটা হয়তো আমাদের জন্য একটা বড় কারণ হতে পারে যে আমরা কেন হচ্ছে না আর কি। তার কারণ তো দাদা ভাষাগত যে আপনার যে বৈচিত্র্যতা যদি ধরি আর কি, আমাদের কিন্তু একটা বড় সমস্যা তো হলো এই বাংলায় যেমন প্রমিত অত শুদ্ধ ভাষায় বললে আপনার সবাই বুঝে আর কি। আমাদের কিন্তু প্রমিত অত শুদ্ধ ভাষাতে কোনটাকে আমরা করবো আমাদের ক্ষেত্রে যে সমস্যাতে দেখা দেয় আর কি। তার কারণ হলো যেমন ধরো আমি হলাম লংদুসা গুত্রের, আমি যে এলাকায় থাকি সেটা আমাদের ইয়েতে আর কি। এবং খাগড়াছড়িতে যে মারা তারা থাকে যে পালাইসা, আবার উচ্চারণগত কিছুটা পার্থক্য থাকে আর কি। বান্দরবানে যারা থাকে তাদেরকে আবার খিয়ংসা আর গিয়েসা বলা হয়। এই যে উচ্চারণগত কিছু পার্থক্য, আবার একটা শব্দকে আবার বিভিন্ন নামে ডাকে আর কি। হ্যাঁ, যেমন ধর আমরা বলি যে আমি যদি নিজেকে আমাদের ভাষায় না, আবার বান্ধব অঞ্চলে তো আবার কিউরো নরো, এই যে কিছু উচ্চারণগত থেকে যায়। এই সমস্ত কারণে আবার একক ভাষা হিসেবে আপনার যে চর্চা করা তো একটু কঠিন হয়ে যায় দাদা আমাদের জন্য আর কি। সেটা হয়তো একটা বড় কারণ হইতে পারে আর কি। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে আর কি, যে সংখ্যাগত বিচারে যদিও আমাদের শিক্ষার্থীকে আরেকটু হয়তো অ্যাডভান্স আমাদেরকে সেবে হয়ে ওঠেনি, এটার কারণে দাদা হয়তো আমাদের যে শিল্প সাহিত্য চর্চা দাদা আমাকে যে টপিকটা দিয়েছেন আলোচনার জন্য, সেভাবে হয়তো আমরা ভাবে গড়ে উঠতে পারেনি আর কি। তো সেটা হচ্ছে দাদা যতদূর দেখা যায় যে আমাদের যে বিষয়গুলো দেখা যায় আর কি। আর আমার কাছে যতটুকু মনে হচ্ছে, যতটুকু পড়াশোনা করার সুযোগ পেয়েছে, সেটা হচ্ছে দাদা আসলে
একক মারমা সাহিত্য সংস্কৃতি নিয়ে এখনো পর্যন্ত কোনো লেখক ওইভাবে হয়তো এই বিষয়গুলো আলোচনা করেনি, হয়তো সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। যেমন পার্বত্য সাহিত্য যখন আলোচনা করা হয় তখন ত্রিপুরার সাহিত্য, চাকমা সাহিত্য, তঞ্চঙ্গের সাহিত্য, মুরু সাহিত্য, তখন একটা পার্ট হয়তো মারমার সাহিত্য ওইভাবে নিয়ে হয়তো আলোচনা করা হয়েছে। কিন্তু একক যে হিসেবে এতে কিনে যে গবেষণা করা, একক হিসেবে এ থেকে যে আপনার একটা লিপিবদ্ধ যে করে নিয়ে আসা, একক যে মারমার সাহিত্যকে নিয়ে একটা লেখালেখি করা, ওইভাবে হয়তো খুব বেশি হয়ে ওঠে না দাদা, আমার যতটুকু পড়াশোনা আছে আর কি। তারপরে আমার কাছে যতটুকু বইপত্র পড়েছে দাদা, শুধু দুটো জায়গায় আমি একটা পেয়েছি, সেটা হচ্ছে সম্ভবত 2014 সালের দিকে খাগড়াছড়িতে সম্ভবত আপনার তখনকার যে ট্রাইবাল কালচার ইনস্টিটিউট ছিল তাদের উদ্যোগে হয়তো পার্বত্য সাহিত্য সম্মেলন অথবা ওই জাতীয় হয়তো একটা আপনার যে পার্বত্য সাহিত্য সম্মেলন হয়েছিল সম্ভবত আর কি। তখনও হয়তো আমার যে খুব প্রিয় একটা ছেলে যে যার কথা বললাম, তরুণ প্রতিভাবান যে কবি চিংলাম চৌধুরী, সে শুধুমাত্র মারমা কবি এবং কবিতা এবং তার সংকট এতে নিয়ে সে একটা প্রবন্ধ লিখেছিলেন আর কি। সেখানে তার হয়তো মারমা আপনার কবিতা সাহিত্য লেখার ক্ষেত্রে যে সমস্যা সেগুলো সে কিছুটা আলোকপাত করেছিলেন। এর পাশাপাশি আমার জানা মতে শুধু আরেকজন লেখক লিখেছিলেন, সেটা হচ্ছে কবি আপনার হাফিজ রশিদ খান। আপনার হয়তো প্রমোদ হয়তো চিনতে পারে ওনাকে, এরকুনে বান্দরবানে ছিলেন নাকি। এবং বিশেষ করে ওনাকে অনেকটা বলা যে জাতিসত্তার কবিও বলা হয় আর কি, কারণ উনি বিশেষ করে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে এসে ওনার কিন্তু অনেকগুলো লেখালেখি ছিল, অনেকগুলো বইপত্র উনি প্রকাশনা করতেন নাকি। তার একটা ভালো ম্যাগাজিন ছিল যে সেটা হচ্ছে আপনার সমুজ্জ্বল সুবাতাস, উনি দীর্ঘদিন এটা সম্পাদনা করেছেন। সেখানে হয়তো বিশেষ করে যারা বান্দরবান কেন্দ্রিক মারমারা যারা একটু লেখালেখি করতো তারা একটা ওখানে প্রকাশনা করার সুযোগটুকু তারা ওখানে কিন্তু পেয়েছেন আর কি। যার ফলশ্রুতিতে হয়তো বান্দরবানের ওই সময়ে হয়তো সেটা 70-80 দশকে কিছুটা আপনার লেখক শ্রেণী গড়ে উঠেছিলেন দাদা আর কি। আমার কাছে যতটুকু মনে হচ্ছে সেটা হয়তো তাদের জন্য একটা বড় সুযোগ ছিল আর কি। আর এখানে দাদা আরেকটা হয়তো একটু বলে রাখি, কিন্তু সেটা হচ্ছে বিশেষ করে আপনারা যেভাবে বলেছেন দাদা, এই কাল এবং সেই কাল যদি তুলনামূলক আলোচনা করতে যাই আর কি, আমাদের চাকমা সাহিত্য শিল্প নিয়ে আমরা যদি চিন্তা করে দেখি দাদা আর কি, সেটা হচ্ছে 1940-45 সাল থেকে চাকমাদের কিন্তু অনেক ধরনের লেখক কবি সাহিত্যিক কিন্তু গড়ে উঠেছিল, যে আপনার কুমার সমিত রায়, সলিল রায়, তাই না, নলিন নাকর, এই যে আপনার তারাই গড়ে উঠেছিলেন। এবং তৎকালীন আপনারা অনেকে জানেন যে রাঙামাটিতে তখন একমাত্র পত্রিকা ছিল গৈরিকা, যেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম আর কি, যিনি আপনার যে তৎকালীন যে রানী ছিলেন, তৎকালীন চাকমা রাজা নলিনাকর রায়ের যে স্ত্রী, হ্যাঁ, ওনার যেটা লেখা রেখে, হ্যাঁ, উনি ওনার সম্পাদনা ছিল কি। সেই সময় থেকে আমি চাকমাদের একটা কি বলা যায় তার রাজ পরিবার থেকেও তখন আপনার তাদের সাহিত্য চর্চাকে প্রমোট করা হতো আর কি। রাজ পরিবার থেকে আপনার এই ধরনের শিল্প সাহিত্য চর্চা তারা নিজেরাও চর্চা করত, পালন করত, লালন করত, চর্চা করত, যার কারণে যেটা সাধারণ মানুষের ভিতর সেই ধারাবাহিকতা তাদের ভিতর ঘরে উঠেছিল আর কি। কিন্তু অন্যভাবে যদি আমরা দেখি, বিশেষ করে আমাদের মারমা যে সমাজে মারমা জাতীয় গোষ্ঠীতে ওইভাবে কিন্তু ওই চর্চাটা কখনো ঘরে উঠে নাই আর কি। বিশেষ করে সেটা সাংগঠনিক ভাবে হোক, সেটা পরিবার কেন্দ্রিক হোক, অথবা সেটা ধরেন যে আপনার কোনো সংগঠন ভাবে হোক আর কি। আমাদের ত্রিপুল নকরাই দাদা যেভাবে গারুদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি বিভিন্ন সংগঠনের নাম যেভাবে বলেছিলেন, কিন্তু সেই তুলনায় হয়তো আমরা বলবো দাদা আসলে মারমা সমাজে যে 70-80 দশকের আগে পর্যন্ত আমার যতটুকু পড়াশোনা আসলে কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত আমার নজরে পড়ে নাই আর কি। ওইরকম কোনো যে আপনার মারমাদ যে শিল্প সাহিত্য কেন্দ্রের সংগঠন গুলো ওইভাবে যে গড়ে উঠেছিল আর কি। তো যার কারণে মারমাদের দাদা আসলে যে এই 30-40 বছর আগে, 50 বছর আগে, অথবা 30 দশকে, 40-এর দশকে অথবা 60-এর দশকে যে শিল্প সাহিত্য চর্চাটা ওইভাবে খুব একটা বেশি কিন্তু পাওয়া যায় না আর কি। যদিও চিঠিপত্র যতগুলো পাওয়া যায় তাদের বিভিন্ন বইপত্র, সেটাও কিন্তু একক কোনো প্রকাশনা বিভিন্ন আপনার যে গ্রন্থ যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে হয়তো কিছু আপনার রূপকথা হয়তো লেখা, অথবা হয়তো কিছু আপনার গবেষণা ধর্মী কিছু এই জাতীয় কিছু বইপত্র ছাড়া খুব একটা বেশি কিন্তু আমাদের মারমা সমাজের আপনার ইতিহাস ওইভাবে দেখা যায় না, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে কি। সবচেয়ে দাদা যেটা বলা যায় যে 70-80 দশকের পরেই যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বইপত্র পরে বোঝা যায় দাদা, সেটা হচ্ছে তারপরেই কিছুটা আমাদের মারমা সমাজের ভিতর কিছুটা শিক্ষিত হার বেড়েছে, তারপরে কিন্তু কিছুটা লেখালেখির ক্ষেত্রে তারা হাত দিয়েছে দাদা আর কি।
এবং যদি পুরাতন আপনার যে ছিলেন তাদের মধ্যে আমরা যদি বলি যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন ভান্তে ছিলেন, প্রমোদ দা হয়তো চিন্তা পারেনি, ওনার নাম হচ্ছে উজ্জ্বলা ভান্তে আর কি, আমরা এখনো ওনাকে যে স্মরণ করে আর কি। যদিও উনি জজ ছিলেন, পরবর্তী উনি আমাদের আপনার কি বৌদ্ধ ভিক্ষু হিসেবে ওনার জীবনটাকে আপনি অতিবাহিত করেছিলেন আর কি। কিন্তু বৌদ্ধ ভিক্ষু হওয়ার আগে ওনার মতো যে একজন প্রতিভাবান লেখক, আপনার গীতিকার, সুরকার, রচয়িতা এখনো পর্যন্ত কিন্তু মারমা সমাজে কিন্তু খুবই বিরল। সেটা হচ্ছে ধর আপনার 70-80 দশকে যদি আমরা বলি আর কি, 90 দশক পর্যন্ত যে চিন্তা করি, কারণ ওনার এখনো পর্যন্ত অনেকগুলো মারমাজের গান, অনেকগুলো কবিতা, অনেকগুলো কিন্তু গীতি কবিতা, অনেকগুলো ছড়া কিন্তু এখনো হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সেটা এখনো আমার জানা মতে কোনো বই আকারে ওইভাবে কিন্তু প্রকাশ করা হয়ে ওঠে নাই আর কি, অথবা কোন সংগঠনও ওইটাকে ওইভাবে প্রমোট করে যে একটা লিপিবদ্ধ করে রাখা পরবর্তী প্রজন্মের জন্য, সেভাবে কিন্তু হয়ে ওঠে নাই। তো আমরা যদি এর পরবর্তীতে চিন্তা করি আর কি, ওনার এই সমসাময়িক হয়তো আরো অনেক জন লেখক ছিল, তাদের কথা যদি আমরা চিন্তা করি তাদের পরবর্তীতে কি, সেটা হচ্ছে যদি বলে যে আপনার যেমন ধরো বান্দরবানের যে কালচার ইনস্টিটিউট ডিরেক্টর আপনার মনুচিং, তারপরে যে সাচিং প্রো, অংশী মার্মা, চাইশিলা মার্মা, এবং আমাদের যে মার্মাদের একজন ভালো লেখক হচ্ছে মংলাপ্রু পিন্তু অথবা মেমাচিং, এরাও কিন্তু বিভিন্ন ভাবে লিখে গিয়েছে আর কি। কিন্তু সবচেয়ে বড় কথা, এরা একদম ধারাবাহিকতা রেখে যে লেখা, সেটা কিন্তু আমি যেমন লিখতে রাখিনি, ধরে রাখতে পারে, ওনারাও কিন্তু ধরে রাখতে পারেনি আর কি। যদি হচ্ছে ভাবেই তারা লিখে গিয়েছেন, প্রবন্ধ লিখেছেন, হয়তো দু একটা কবিতা লিখেছেন, দু একটা ছড়া লিখেছেন, কিন্তু ওইটা দাদা আসলে এভাবে ধারাবাহিক ভাবে লিখে রাখতে পারেনি আর কি। শুধুমাত্র এখনো পর্যন্ত দুইজন আমার জানা মতে, বিশেষ করে বান্দরবানে আর কি, মারমা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে মারমা ভাষা এবং বাংলায় দুজনে যে চর্চা করেছে, তাদের মধ্যে একজন হচ্ছে কিয়সেপ্রু খোকাসার এবং আরেকজন হচ্ছে বঙ্কিশিনু নেবি। আমার জানা মতে এই দুজন হচ্ছে, যদি আমরা 80-90 দশকের লেখকদের যে চিন্তা করি, এই দুজনেই এখনো পর্যন্ত তারা তাদের ধারাবাহিকতা কিছুটা রেখে চলেছেন আর কি। এই দুজনে কিন্তু আবার সবচেয়ে বড় দিক হলো তারা কিন্তু আপনার মারমা ভাষায়ও তারা অনর্গল লিখতে পারে, মারমা অক্ষর জ্ঞানও তারা তাদের সেই এটা আছে আর কি, এবং বাংলায়ও তারা খুবই পারদর্শী। এই দুজন এখনো পর্যন্ত যারা আগেকার যুগে বিশেষ করে 70-80 দশকে যারা লেখালেখি করতেন, তাদের দুজনই আছে আর কি। এখানে হয়তো আরেকজন বলা যায়, সেটা হচ্ছে যদি উনিও আগের মতো খুব একটা লেখেন আর কি, সেটা হচ্ছে উইমং জলি। তিনিও হয়তো কিছুটা আপনার এতে নিয়ে লেখালেখি করতেন আর কি, যদিও এখনো উনি আগের মতো খুব বেশি লেখালেখি ভাবে আগে মতো ভাবে সময় দিতে পারেন একটা, হয়তো বিভিন্ন কারণে আর কি, সেটা দিয়ে আর কি। আর যদি আমরা যদি বলি যে রাঙামাটির ক্ষেত্রে বিশেষ করে আমাদের তখনকার সময় একটা বড় অর্গানাইজেশন ছিল আর কি, সুব্রজিৎ দাদা হয়তো কিছুটা জানতে পারছি, যে অর্গানাইজেশন অফ মারমা স্টুডেন্টস, ওমস নামে মারমাদের একটা ছাত্র সংগঠন ছিল আর কি। সেটা হচ্ছে 90-এর পরে আমি যখন গভর্নমেন্ট স্কুলে ছিলাম দাদা, তখন থেকে আমরা তো চর্চা করেছিলাম আর কি, প্রায় 6-7 বছর সংগঠনটা টিকে ছিল। ওখানে কিন্তু আমরা প্রতি বছরে কিন্তু বছরে 2-3টা লিটল ম্যাগাজিন বের করতাম আর কি। আমার সম্পাদনা 2-3টা ম্যাগাজিন বের হয়েছিল তখনকার সময়ে। তো ওইখানে যে 2-3 জন আমাদের বিশেষ করে মারমা লেখক ছিল, আমাদের সদ্য প্রয়াত একজন লেখক ছিল গঞ্জক মারমা, উনি সদ্য প্রয়াত হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে আর কি। উনি বেশ ভালো লিখতেন তখনই আর কি। এবং আরেকজন লেখক ছিলেন, উনি এখন খাগড়াছড়িতেই আছে আর কি, বিশেষ করে যে খাগড়াছড়ি আপনার যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কাজ করে কি, তুলুর ইসাউ মারমা। আমি জানি না সুব্রজিৎ দাদা চিনতে পারেন কিনা আর কি। তুলুর ইসাউ মারমা আমার খুবই শ্রদ্ধাভাজন দিদি ছিলেন, উনি কিন্তু প্রচুর লেখালেখি করতেন ওই সময়ে, বিশেষ করে ছোট গল্পগুলো আর কি, উনি ওনার লেখার মাধ্যমে ছিল আর কি, সেটা আর কি। এটা ছিল আমাদের জন্য, এতে ছিল এর পরবর্তীতে রাঙামাটিতে একটা ভালো প্ল্যাটফর্ম ছিল, সেটা হচ্ছে আপনার জুম স্ট্যাটিস্টিক্স কাউন্সিল আর কি, আপনার যে জাক, সেটার মাধ্যমেও হয়তো অনেকে লেখালেখি চর্চা করার সুযোগ পেতেন ওই সময়ে আর কি। তো ওই সময় আবার রাঙামাটিতে আরেকজন লেখক ছিলেন, বিশেষ করে মালতী চৌধুরী, উনি মূলত শিল্প সাহিত্যের গান উনি বেশি লিখতেন, তার মধ্যে কিছু কবিতা উনি লিখেছিলেন তৎকালীন সময়ে, সেগুলো হয়তো চর্চাটা হয়তো এইভাবে রাখতে পারেনি আর কি। আমরা যদি দাদা অঞ্চল ভিত্তিক আরো যদি একটু চিন্তা করে দেখি, বিশেষ করে খাগড়াছড়িতে তখন আবার একজন লেখক ছিলেন আর কি, যদি উনি এই ছোট প্রবন্ধটাকে উনি বেশি প্রায়োরিটি দিতেন আর কি, যে আপনার সাহিত্য, সেটা হচ্ছে আপনার উনি হচ্ছে অংশী মারমা, উনি বোর্ডে কাজ করে খাগড়াছড়িতে, উনিও মোটামুটি কিছুটা লেখালেখি করে থাকেন, যদিও খুব বেশি ওভাবে না আর কি, যে বলা যায় যে একদম
অনিয়মিতই বলা যায় আর কি, হয়তো ক্ষেত্র বিশেষে আর কি। আমরা যদি দাদা এই কালে যারা লিখে থাকে তাদের ভিতরে যদি চিন্তা করেন, কিন্তু আগের তুলনায় এটুকু বলা যায় যে আমি কিউফিল নগর দাদার মতো একটা জোর গলায় বলতে পারি মারমার সাহিত্য সংস্কৃতি কিন্তু অনেকটা প্রগতিশীল হচ্ছে দাদা আর কি। সেটা হচ্ছে কিছুটা সুবিধাও পাচ্ছে আর কি, বিশেষ করে শিক্ষিতের হার কিন্তু বেড়ে যাচ্ছে এবং তাদের ভিতরে সচেতনতা বেড়ে যাচ্ছে এবং তাদের ভিতর আপনার যে পৃষ্ঠপোষকতা যেটা দরকার সেটাও কিন্তু পাচ্ছে আর কি। যেমন ধরেন আমাদের সময়ে কিন্তু ওইরকম কোনো খুব একটা অর্গানাইজেশন ছিল না। ওই সময়ে শুধুমাত্র আমার জানা মতে বান্দরবানে একটা দুটো অর্গানাইজেশন ছিল, তাদের এগুলো খুব শিল্প সাহিত্য নিয়ে চর্চা করতেন। একটা হচ্ছে আপনার উপজাতীয় নবোদয় সংঘ নামে একটা অর্গানাইজেশন ছিল বান্দরবানে আর কি। তারা কিন্তু ওখানে হয়তো বছরে একটা দুটো ম্যাগাজিন বের করতেন আর কি। এর পাশাপাশি রাঙামাটির একটা এলাকা আছে চন্দ্রকোনা, সেখানকার একটা অর্গানাইজেশন ছিল আপনার, সেটা হচ্ছে দংনালা ক্রাবং সংঘ, যদিও একটা পাড়ার নাম দংনালা, ওখানে ওটাকে কেন্দ্র করে একটা আপনার ক্লাব ছিল, সে ক্লাবের নাম ছিল দংনালা ক্রাবং সংঘ আর কি। তাদের মাধ্যমে কিন্তু অনেকগুলো কিন্তু লিটল ম্যাগাজিন প্রকাশনীগুলো বের হতো আর কি, এবং সেখানে কিন্তু অনেকে লেখালেখি চর্চাগুলো করতেন আর কি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখন আপনার দুটো অর্গানাইজেশনই ওভাবে আর আগের মতো চর্চা যে ধারাবাহিকতা সেটা ধরে রাখতে পারে না, হয়তো লিডারশিপ চেঞ্জ হওয়ার সাথে সাথে অর্গানাইজেশন গুলো অনেকটা মৃতপ্রায় বলা যায় আর কি। উপজাতীয় নবোদয় সংঘ যেটা বান্দরবানে, যদিও তারা কিছুটা ধরে রেখেছে, কিন্তু যেটা বললাম দংনালা ক্রাবন সংঘ সেটা তো মৃতপ্রায় বলা যায়, এখন অস্তিত্ব আছে কিনা খুব বেশি জানা নাই আর কি। তো তবে এই কালে যে জন্য বললাম এখনকার যে ছেলেমেয়েরা কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমি খুব আশাবাদী তারা কিন্তু প্রচুর লেখালেখি করার সুযোগটা পাচ্ছে আর কি। বিশেষ করে দাদা আপনারা জানেন যে মারমাদের একটা ছাত্র সংগঠন আছে আর কি, যে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, হ্যাঁ, যেটা অনেক আগে থেকে 1990 সালে করা আর কি। এই অর্গানাইজেশনের মাধ্যমে তারা কিন্তু বছরে কিন্তু বিভিন্ন প্রকাশনগুলো করে থাকে আর কি। যেমন ঢাকা মহানগরতে তারাও করে, চট্টগ্রাম বিশ্বের যে মানব স্টুডেন্ট পড়াশোনা তারাও কিন্তু করে, এবং ধর আপনার কেন্দ্রীয়ভাবেও কিন্তু করে আর কি। তাদের আবার বিভিন্ন যেগুলো প্রকাশনাগুলো তাদের ভিতর ছিল সেটাও তাদের জন্য কিন্তু খুব একটা ভালো কাজ দিচ্ছে বলা যায় আর কি ওই সময়ে আর কি। বিশেষ করে তাদের কিন্তু কিছু কিছু আপনার যে ম্যাগাজিন নামগুলো ছিল আর কি, যেমন ধরো দাদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা যখন ছিলাম আমারও একটা প্রকাশনা ছিল, বিশেষ করে যে চেতনা যে ম্যাগাজিনটা, সেটা প্রথম যে 3টে সংখ্যা আমার সম্পাদনে প্রকাশিত হয়েছিল আর কি ওই সময়ে। সেটা একদম আপনার ধরেন 94, 95, 96 সালের দিকে আর কি, সেটা একটা ইয়ে ছিল। আর পরবর্তীতে কিন্তু বিশেষ করে ঢাকা কেন্দ্রিক এবং আপনার যে কেন্দ্রীয়ভাবে যে বইগুলো প্রকাশ করে তারা যে নিয়মিতভাবে প্রকাশ করে থাকে, যেমন আমার হাতে যে একটা বই আছে যেহেতু দেখতেছে দাদা, সেটা যেমন আপনার 14তম সংখ্যা পর্যন্ত তারা প্রকাশ করেছে এই পর্যন্ত একটা ম্যাগাজিনে। সেটা কিন্তু কম না, কিন্তু মানে আমার মতে এটা একটা বড় অর্জন আর কি, যে বিভিন্ন লেখক তারা লিখে থাকে আর কি। যেমন তাদের অনেকগুলো ম্যাগাজিন আপনার, যেমন একটা নাম হচ্ছে চেতনা, আর একটা হচ্ছে মৌলাংনি, পায়ামুং, খিঞ্চিগা, এই ধরনের যে আপনার কিছুটা হলেও তাদের সাহিত্য যে চর্চাটা ধরে রেখেছে, সেটাও তাদের আমাদের জন্য একটা আশার ব্যঞ্জক বলা যায় আর কি। অ্যাটলিস্ট আমাদের নবীন যারা লেখক তারা অ্যাটলিস্ট চর্চাটা রাখছে আর কি। আমিও ওই থিবেল নকেদাদার মতোই বলতে পারি আর কি, যে লেখক যত লেখক কিন্তু পাথর যদি না থাকে তখন তো লেখক কিন্তু সে উৎসাহ যে উদ্দীপনা সেটা কিন্তু তারাও পাবে না আর কি। সেই জায়গায় হয়তো আমাদের পাথর শ্রেণী তৈরি করাটাও কিন্তু একটা বড় বিষয় আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে যখনই ম্যাগাজিন অথবা এই ধরনের আপনার লিটল ম্যাগাজিন অথবা বই প্রকাশ করতে যায় তখন আর্থিক বিষয়টাও চলে আসে আর কি। যেহেতু আমাদের ওই প্রাতিষ্ঠানিক ওইভাবে কোনো সংগঠন থেকে ওইভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে না প্রকাশনের ব্যাপারে, এবং ব্যক্তিগতভাবে যেহেতু আপনার বই প্রকাশ করার মতো সুযোগ যেহেতু খুব সীমিত, সেটাও হয়তো আমার জানার মতো একটা বড় কারণ আর কি। তো কিন্তু এদিক দিয়ে বলা যায় বিশেষ করে এই মুহূর্তে আমাদের যে এই মুহূর্তে যারা তরুণ লেখক আছে তাদের ভিতর কিন্তু বেশ ভালো কিছু লেখক কিন্তু আমরা তৈরি করতে পেরেছি মনে হচ্ছে আর কি। বিশেষ করে খাগড়াছড়িতে যে তরুণ কবি চিংলাম সেও লিখে থাকে, আর যে আপনার উশিপ্রু মার্মা সেও বেশ ভালো কবিতা লিখে থাকে আর কি। আর বান্দরবানে আমাদের যে দুজন খুব তরুণ প্রতিভাবান কবি ছিলেন, আপনার একজন হচ্ছে মংসিং মার্মা এবং অংশেসি মোরে, আমার সমসাময়ী জুনিয়র ছিল, কিন্তু তারাও বলা যায় যে দুর্ভাগ্যজনকভাবে তারাও কিন্তু ওই লেখার যে ধারাবাহিকতা সেটাকে খুব বেশি আর ধরে রাখতে পারে না দাদা আর কি। এবং আরেকটা মজার বিষয় আমরা জানার মধ্যে সেটা হচ্ছে এখনো পর্যন্ত আরেকটা হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আছে আপনার অং মার্মা, সেও বেশ ভালো বলা যায় কি, সেই সম্ভবত প্রথম মার্মাদের যে আপনার রূপ
কথা যে গল্পগুলো আছে আর কি, সেগুলোকে যে কাহিনীগুলো আছে সেগুলোকে সে একটা কম্পাইল করে একটা বই লিখেছে আর কি, সে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আর কি। সেটাও কিন্তু একটা বলা যায় যে একটা বড় একটা প্রকাশনা আর কি, সেদিক দিয়ে আর কি। এবং আমি যদি তাদের প্রকাশনা যে আপনার লেখনের যে বিষয়বস্তু যে নির্বাচনের দিকে যদি যাই আর কি, বিশেষ করে যারা আমি তাদের যতটুকু লেখা অ্যানালাইসিস করে দেখছি আর কি, যে ৮০ এবং ৯০ দশকে যারা লেখালেখি করে তাদের ভিতর কিন্তু একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ আপনার রাজনৈতিক সচেতনতার একটা আভাস কিন্তু পাওয়া যায় তাদের লেখনীগুলোতে আর কি। কিন্তু এর পরবর্তী বিশেষ করে শান্তি চুক্তি হওয়ার পরপরই যাদের লেখাগুলো আমি দেখি, তাদের কবিতা, তাদের প্রবন্ধগুলো যতটুকু পড়ার সুযোগ পেয়েছে দেখেছে, তাদের ভিতর আপনার সেই পলিটিক্যাল আপনার যে অ্যালাইনমেন্ট অর্থাৎ রাজনৈতিক সচেতনতা হয়তো বা অনেকটা সরে এসেছে আর কি। তারা কিন্তু এখন প্রেম, ভালোবাসা অথবা যা সামাজিক সমস্যা সেগুলো নিয়ে তাদের ভিতরে একটু ভাবিত হচ্ছে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে আর কি। তো সেদিক দিয়ে বলা যায় তাদের লেখাগুলো অনেকটা ভালো দিক দিয়ে বলা যায়, ডাইভার্সিফাইড হচ্ছে আর কি। তো এর পরবর্তীতে তাদের বলা যায় যে দেখছি যে খাগড়াছড়ির একজন আপনার মারমা লেখক, যদিও সেও খুব অনিয়মিত বলা যায় আর কি, যে মংখেচি মারমা ওরফে মনন্তোষ, সেও একসময় খুব ভালো লেখালেখি করতো, কিন্তু এখন খুব একটা বেশি হইতে ওভাবে আর হয়ে ওঠে না আর কি। আর যদি সমসাময়িক আমার দু একজন লেখক বিশেষ করে মারমাদের ভিতরে বলা যায় আর কি, বিশেষ করে এই আমার একজন স্নেহভাজন ছোট ভাই, সেও প্রবন্ধই লিখে থাকে, বিশেষ করে নিউলামং মারমা উন্নয়ন কর্মী, সেও লিখে থাকে এরকম। এবং আমার এক ভালো বন্ধু আছে কংচাই, সেও মোটামুটি এখন কিছুটা অনলাইন প্ল্যাটফর্মে তারা লিখে থাকে আর কি, যেটাতে মারমাদের বিভিন্ন সমসাময়িক জীবন জীবিকার সমস্যা, পারিপার্শ্বিক পরিবেশ সেগুলো নিয়ে তারা মোটামুটি লিখে থাকে দাদা আর কি। এটা হচ্ছে দাদা বর্তমান যে প্রেক্ষাপট যদি করি আর কি। আর আমাদের যে মূল টপিক্সের সূত্র যদি যাই, সেটা হচ্ছে যদি আমি তাদেরকে খুবই সময় নিচ্ছে নাকি দাদা প্রমোদ দা? না না ঠিক আছে, আপনি বলেন, অসুবিধা নেই। আচ্ছা দাদা, আমি তাহলে আর বেশি নেই, অসুবিধা ৫-৬ নেই। মিনিট সময়টা নেবো দাদা আর কি। না না অসুবিধা নেই। সেটা হচ্ছে যে সম্ভাবনার কথা যদি বলি আর কি, আমাদের যে মারমা সাহিত্যের সাথে কিন্তু বিশাল একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে বলা যায় আর কি। তার কারণ তো যখন তো অনলাইন এবং অফলাইন দুটো প্ল্যাটফর্মে যেহেতু লেখা যায় আর কি, হয়তো ইচ্ছা করলে ধর আপনি অনলাইনে হয়তো আপনি নিজস্ব ব্লগে অথবা নিজস্ব ফেসবুকে অথবা নিজস্ব যেগুলো আপনার গ্রুপে যেগুলো লেখা সেখানে আপনি ছাপিয়ে দিতে পারেন। সেটা কিন্তু একটা বড় একটা সুযোগ আর কি, হয়তো মনে যেগুলো আর কি, যে মনের ভাবনা চিন্তা সেগুলোকে প্রকাশ করতে সুযোগ কিন্তু পাচ্ছে আর কি। আর একটা হচ্ছে আপনার এখন কিন্তু অনেকগুলো পৃষ্ঠপোষক সংগঠনে কিন্তু আছে এখন আর কি, বিশেষ করে যেমন আপনার যে সরকারিভাবে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটগুলো, তারও প্রতি বছর কিন্তু বিভিন্ন প্রকাশনা বের করে, সেটাও একটা বড় সুযোগ। আর মারমাদের বিশেষ করে যে খাগড়াছড়িতে যে মারমা উন্নয়ন সংসদ, তারাও হয়তো আপনার অনেক ক্ষেত্রে তারা এগুলোকে সহযোগিতা করে। মারমা ছাত্ররা যেগুলো বললাম দাদাকে, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের যে ছাত্র সংগঠন, তারা যে বইগুলো প্রকাশ করে, সেটাও কিন্তু একটা বড় ধরনের একটা সুযোগ আছে আর কি। আর কয়েকটা বলা যায় যে এখন কিন্তু আপনার সংগঠন পরিচালনার ক্ষেত্রেও অনেকটা দক্ষ সংগঠকের আমরা দেখতে পাচ্ছি আর কি। বিশেষ করে মারমাদের যদি আমি চিন্তা করি আর কি, তারাও কিন্তু বিশেষ করে এই যে লেখালেখি গুলো আপনার চর্চা করা, এগুলোকে যে ধরে রাখা, কম্পাইল করা, প্রকাশ করা, এই যে গুরু দায়িত্বগুলো কাঁধে নেওয়া, টাকা পয়সা জোগাড় করা, এই যে বিষয়গুলো তারা নিচ্ছে, সেটাও কিন্তু এখন বলা যায় যে আপনার অনেকটা দক্ষ আপনার সংগঠক আর কি, প্রমোট করার জন্য তারা কিন্তু মোটামুটি এগিয়ে যাচ্ছে আর কি। আর তার চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে দাদা, একটু মানুষের ভিতর সচেতনতা তৈরি হচ্ছে আর কি। এখন মারমারা নিজেরা ফিল করছে যে আসলে লেখালেখি যদি না লিখি তাহলে কে লিখবে। যেমন ধরেন আমাদের যদি ইতিহাসগুলো দেখে রেখি, আমাদের যে ইতিহাসে যারা ধরেন পাহাড়িদের ইতিহাস যারা প্লেনে যারা লিখে, তাদের মনের মতো করে কিন্তু অনেক কিছু লিখে থাকে আর কি, যে তাদের মন গড়া অনেক কিছু লিখে থাকে। বিশেষ করে মারমা নিয়ে যেমন যারা আপনার পিএইচডি করছে, ২-৩ যে আমার শ্রদ্ধা যে শিক্ষক আছে আর কি, তাদের আপনার যে পিএইচডি থিসিস গুলো আমরা যখন নিজেরা পড়ি অ্যানালাইসিস, তখন আমার নিজের খুব হাস্যকর মনে যায় আপনার কোথাকার কোন আর মনের মাধুরী মিশিয়ে যে লেখাটা আর কি। এই এখান থেকে আমাদের ধারণা আছে যে আসলে আমরা যদি আমাদের কথা আমরা যদি না বলি, তাহলে বাইরের লোকদেরকে দিয়ে লেখানোটা আসলে ওইভাবে কিন্তু আপনার আসলে সঠিক তথ্য উপাত্ত কিন্তু ওইভাবে আর আসবে না আর কি। বিশেষ করে আমাদের পাহাড়িদের বিষয়ে যে আপনার প্লেনলিতে যে অনেকে যারা লেখালেখি করেছিলেন আগের 50-60 দশকের 70 দশকে আর কি, তাদের বইগুলো যদি আমরা পড়ে দেখি, অনেকগুলো আপনার মিথ্যা তথ্য উপাত্ত এইগুলো দিয়ে সাজানো, তাদের একদম মনের মাধুরী মিশিয়ে লেখা। সুতরাং সেখান থেকেও কিন্তু আমাদের যে যারা শিক্ষিত, যারা সচেতন, যারা একটু চিন্তা ভাবনা করে সমাজ, সংস্কৃতি, জাতি, রাষ্ট্র নিয়ে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, তারাও কিন্তু সচেতন হচ্ছে দাদা আর কি। তো সেটা কিন্তু একটা বড় সুযোগ বলা যায় আর কি।
আর যদি বলা যায় পরবর্তী যে পদক্ষেপ যদি কি কি নেওয়া যায় সেটা যদি আমরা যদি চিন্তা করি কি, সেক্ষেত্রে হতে পারে আসলে চিন্তার আপনার যে স্বাধীনতা সেটাকে যদি প্রমোট করতে না করতে পারি, প্রয়োজনীয়তা যদি আমরা ফিল না করি, তাহলে হয়তো কেউ হয়তো ভাবে লেখক সৃষ্টি হবে না আর কি। গারুদের যেমন নকরে দাস যেভাবে বলে গেল যে শত শত বই তৈরি হচ্ছে, লেখক তৈরি হচ্ছে, তাদের ভিতরে যে আপনার যে তৈরিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি তাদের উপলব্ধিতে আছে, তাতে নিজেকে নিজেদের জাতির সম্পর্কে লেখা বোঝা, অন্য সম্প্রদায়কে বোঝানো, সেটা এই ধরনের সচেতন যদি না হয় তাহলে কিন্তু কখনো ভাবে হয়তো হবে না। সুতরাং এটা একটা বড় সুযোগ যে আপনার প্রয়োজনীয়তাগুলোকে গড়ে তোলা আর কি। আর একটা হচ্ছে আপনার দায়িত্ববোধতে কিছুটা আমাদের নিতে হবে আর কি। আমরা যারা সচেতন, আমরা যারা লেখাপড়ার সুযোগটুকু পেয়েছি আর কি, যেখানে সংখ্যা কম হলে আমাদের ক্ষেত্রে যে যতটুকু আমরা লেখাপড়ার সুযোগটুকু পেয়েছি, আমরাও যদি এইভাবে দায়িত্বটা নিয়ে যদি আমরা যদি কিছুটা চর্চা করি, ধারাবাহিকতা রক্ষা করি, অথবা যদি আমরা সেটা কম্পাইল করি, তখন হয়তো কিছুটা আমরা মারমার সমাজে হয়তো শিল্প সাহিত্য চর্চার যে বিকাশ যে ধারাটা সেটাও হয়তো আমরা তৈরি করতে পারবো বলে আমাদের কাছে মনে হয়েছে আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা আসলে আপনার সরকারি এবং বেসরকারি ভাবে কিন্তু পৃষ্ঠপোষকতা কিন্তু দরকার দাদা। কারণ বেসরকারি ভাবে যতই পৃষ্ঠপোষক কিন্তু আপনার যেটা আর্থিক বিষয়তে চলে আসবে তখন কিন্তু বেসরকারি ভাবে এগুলো উদ্যোক্তা পাওয়াটা খুব কঠিন। সেক্ষেত্রে সরকারি ভাবে যদি কিছু পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই মঙ্গল আর কি। যেমন আপনার ত্রিপুরা রাজ্যে অনেক সময় দেখি যে তারা কিন্তু লেখক তৈরির জন্য আপনার যে একটা লেখা লিখে তাদেরকে সম্মান হিসেবে দেওয়া হয়, যে ত্রিপুরা রাজ্যে আমরা দেখছিলাম আর কি, যে আপনার ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে ওখানে অনেকগুলো বই দেখছিলাম যে তারা যখন লেখা চাপ হয় তাদেরকে সম্মানী দেওয়া, অর্থাৎ সেটা হচ্ছে পরোক্ষভাবে তাদেরকে প্রমোট করে যে ঠিক আছে তোমরা লেখো, তোমরা লিখলে যে সম্মানিত পাবে, সাথে সাথে আপনার এটার সাথে আর্থিক প্রাপ্তিরও একটা সুযোগ তৈরি হয়, যার কারণে লেখক সৃষ্টিরও একটা সুযোগ তৈরি হয় আর কি। আমাদেরও যদি এরকম আপনার সরকারি ভাবে যদি এরকম পৃষ্ঠপোষকতা দেওয়া যায় তাইলে হয়তো কিছুটা আপনার তৈরি হবে, লেখক তৈরি হওয়ার সুযোগটা তৈরি হবে আর কি। আমি একটা শেষ কথা একটু দিকে যাই আর কি দাদা, একটু শেষ এটা আর কি, সেটা হচ্ছে এই আমাদের যে মারমা ভাষা চর্চা ক্ষেত্রে কিছুটা যে সীমাবদ্ধতাও আছে দাদা আর কি। সীমাবদ্ধতা হলো এই, যেটা আমি প্রথমে বলছিলাম যে মারমা কিন্তু আপনি এখনো পর্যন্ত কমন আপনার যে শুদ্ধ বাংলা যেভাবে কিন্তু এখনো আমাদের ভিতরে এভাবে স্বীকৃত না আর কি। সেটা একটা বড় বিষয়। আমরা যদি এই উচ্চারণের ক্ষেত্রে যেমন খাগড়াছড়ি অঞ্চলে মারমা যেভাবে উচ্চারণ করে, যে শব্দগুলো বলে সেটা মারমারা ভাবে উচ্চারণ করবে না, অনেক অর্থগত ভিন্নতা থাকে, যার কারণে এটাও একটা বড় বিষয় যে আপনার এই নিজের ভাষায় সাহিত্য চর্চা প্রকাশের ক্ষেত্রে কি। আর একটা বড় বিষয় হলো তাতে আমার নিজের জন্য খুবই লজ্জার বিষয় কি, আমাদের নিজস্ব বর্ণমালা থাকা সত্ত্বেও আমরা কিন্তু 99% বলা যায় মারমারা কিন্তু আসলে এভাবে কিন্তু আমরা জানি না আর কি, অর্থাৎ সুযোগতা চোখ থাকতে অন্ধ ওই টাইপের। আমাদের যে নিজস্ব বর্ণমালা সবই আছে কিন্তু হচ্ছে আমরা জানি না, অথবা লিখতে পারি না, পড়তে পারি না, হয়তো মুখে বলতে পারি আর কি। সুতরাং এটাও কিন্তু একটা বড় ধরনের বাংলা লেখাতে খুব কঠিন। আমি যদি বলি যে কিউয়ে নামি কথার কথা, এখন কিউয়ে আপনি কিভাবে বাংলায় লিখবেন, অথবা যদি আমার ভাষায় যদি ngা নামে যদি বলি, এখন ngা নামে আপনি বাংলায় কিভাবে লিখবেন। এই যে উচ্চারণ আমাদের যে একটা থাকে আর কি লিঙ্গুইস্টিক, আপনার সেটাকে একটা ভাষা অন্য ভাষায় লেখাটা একটা খুব জটিল বিষয় দাদা আর কি। সেটাও হয়তো আমাদের মারমা ভাষায় লেখার ক্ষেত্রে চর্চা করার ক্ষেত্রে একটা বড় ধরনের একটা হয়তো সমস্যা হতে পারে আর কি। এবং আরেকটা মনে হচ্ছে আমার কাছে যে মারমাদের ভিতর এখনো রাজনৈতিক সচেতনতার কিন্তু প্রচন্ড অভাব আছে আর কি। চাকমাদের ক্ষেত্রে আপনার যেভাবে রাজনৈতিক ভাবে যেভাবে সচেতন, মারমাদের ভিতরে ওইভাবে কিন্তু রাজনৈতিক সচেতনতা ওইভাবে ওই লেভেলে কিন্তু এখনো গড়ে ওঠে নাই। সুতরাং আমার কাছে যতটুকু মনে হয়েছে দাদা, একজন মানুষ যদি রাজনৈতিক ভাবে সচেতন না হয়, সে কিন্তু কখনো তার অন্যান্য বিষয়গুলো ওইভাবে সচেতনতা গড়ে ওঠাটা একটু কঠিন হবে আর কি। সেটাও হয়তো আমাদের শিল্প সাহিত্য চর্চা ক্ষেত্রের পিছনে পড়ার ক্ষেত্রে এটা একটা বড় অভাব হতে পারে আর কি। এবং আরেকটা বড় অভাব হতে পারে আমাদের উদ্যোক্তার অভাব আর কি, উদ্যোগী লোকের অভাব আর কি। এই যে ধরে রাখা, হ্যাঁ, আপনার একটা সংগঠন ধরে রাখা, একটা চর্চাকে ধরে রাখা, এই বিষয়টাকে আমাদের ভিতরে একটা বড় ধরনের এখনো পর্যন্ত অভাব দেখা দিচ্ছে দাদা আর কি। সেটা একটা কাজ আমার কাছে মনে হয়েছে আর কি। সরি দাদা, আমি আরেকটা ভুলে গেছিলাম দাদা, সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে মারমাদের যে এগুলো থাকে, যদিও তার আমি বললাম যে তারা কিন্তু নিজেদেরকে মগ নামে পরিচয় দেয় আর কি।
সেখানে কিন্তু কিছু কিছু লেখক তারা তৈরি করে আছে। তাদের ভিতর একজন হচ্ছে আপনার কেউরি মক চৌধুরী, সে কিন্তু বেশ ভালো লিখে ত্রিপুরা রাজ্যে আর কি। সুতরাং এই যে লিঙ্কেজ গুলো আর কি, এবং এখানে একটা বড় বিষয় আসলে এই ত্রিপুরাদের ভিতর, বিশেষ করে ত্রিপুরা কমিউনিটি, ত্রিপুরা যে যারা ত্রিপুরা বাংলাদেশের ত্রিপুরার ভিতর যে ধরনের আপনার যোগাযোগ উঠা বসাটা আছে, চাকমাদের ভিতর ইন্ডিয়াতে যারা চাকমা বা বাংলাদেশের চাকমাদের ভিতর যে ধরনের আপনার যোগাযোগটা আছে, কিন্তু মারমাদের ভিতর কিন্তু এখনো ওইভাবে লিঙ্কেজ এবং যোগাযোগটা ঘরে উঠে নেয় দাদা আর কি। সেটা একটা বড় বিষয়, যার কারণে যে ত্রিপুরা রাজ্যে যে মগদের যে শিল্প সাহিত্যের সাথে বাংলাদেশের মারমাদের শিল্প সাহিত্যের যে লিঙ্কেজ যে তৈরি হওয়াটা, হ্যাঁ, যে তাদের ভিতরে সমন্বয় করে যে আপনার তৈরি হওয়াটা, এটা এখনো পর্যন্ত এভাবে ঘরে ওঠে নেই আর কি। সুতরাং এটাও একটা বড় বিষয় দাদা, বিশেষ করে মারমাদের ক্ষেত্রে আপনার সাহিত্য চর্চার ক্ষেত্রে একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে আর কি। তো দাদা আমার কাছে আমার তরফ থেকে এটুকু আর কি। আমি জানি না দাদা আমি আপনাদেরকে কতটুকু বলতে পেরেছি আর কি। তারপর আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি বললাম দাদা আর কি। তো সবাইকে ধন্যবাদ আর কি দাদা, যে আমার কথাগুলো আপনারা শোনার জন্য আর কি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও আপনাকে ধন্যবাদ দাদা, শ্রদ্ধেয় উচিমঙ্গা।